হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আমার বড় বোন আর আমি যে শহরে একটি ভাড়া বাসায় ভাড়া থাকি। আমার বড় বোন চাকরি করে আর আমি একটি ইউনিভার্সিটিতে লেখাপড়া করি। আমার বড় বোন সে অনেক ভালো কোম্পানিতে বেশ ভালো বেতনে একটি চাকরি করে। আমি ইউনিভার্সিটিতে লেখাপড়া করি। লেখাপড়া করতে করতে এখন তো আমি অনেক বড় হয়ে গেছি। তো আমি মোবাইল দেখেই সবসময় যে আমার বাচ্চা ঘরে কাজ করতাম। আমার বাচ্চাটা সবসময় শুধু দাঁড়িয়ে যেত আর শুধু খাই খাই করতো। তো বাচ্চাকে আমি কিছুতেই শান্ত করতে পারতাম না। আমার বড় বোন ছিল দেখতে অনেক অনেক সুন্দর। যেমনি উঁচা তেমনি লম্বা, কিন্তু ও না সবসময় ওই ঢোলাঢালি কাপড় চোপড়ই পরতো। হ্যাঁ, আর ওর টুপিগুলো, ওর জোড়া টুপি ছিল সেই সুন্দর, যেমন বড় তেমন শক্ত। যাকগে, আমার দিদির দেখি তো চোখ আমার কখনোই পড়েনি। কিন্তু আমি যখন এইসব করতে করতে হুট করে একদিন রাতে আমার ঘুম ভেঙে গেল। আমি আমার ঘর থেকে বের হয়ে ওয়াশরুমের উদ্দেশ্যে বের হলাম। দেখলাম দিদির, আমার বড় বোনের ওই দরজাটা থেকে একটু আলোর ঝাপসা আসছিল। হ্যাঁ, কীরকম জানি এক একবার রং বদলাচ্ছিল। মনে হয় মোবাইলে যে কোনো জিনিস চললে যেরকম রং বদলায়, সাদা কালো হয়, এই ধরনের। তো আমি দরজাটা খোলা দেখে একটু ফুসকি মারলাম। ফুসকি মেরে দেখে কি আমার দিদি মোবাইলে ওই সব দেখছে। দেখে দেখে নিজের বাঁচা কাজ করছে, নিজের কাজ নিজে নিজেই করছে। এইটা দেখে আমার তো মাথা নষ্ট। তো দিদিকে বুঝতে দিলাম না। আমি সুন্দর করে আমার বাথরুমের কাজ শেষ করে আমি চলে গেলাম আমার রুমে। আমার রুমে যে এখন তো আমারও মনে করো বাছা ধন তো আর ঘুমায় না। এই যে দাঁড়াইছে, বলছে আমিও করব আমিও করব আমিও করব। আমি বললাম, দাঁড়া বাছা ধন দাঁড়া, তুই আর জ্বালাস না আমাকে, তোকে খাওয়াবো, তোকে শান্তি দিব। এই বলে আমিও মোবাইলটা হাতে নিলাম, নিয়ে আবারও আমার বাচ্চাকে ঠান্ডা করলাম। বাচ্চাকে ঠান্ডা করার পর পরের দিন সকালে দেখলাম দিদি খুবই স্বাভাবিক। আমরা তো একসঙ্গে ব্রেকফাস্ট করলাম। করার পরে আমার বড় বোন ও চলে গেল অফিসে। আমি সেদিন আর অফিসে যাওয়ার সময় দিদির সাথে আর কোনো কথাই বলিনি। না বলে আমি কি করলাম, সুন্দর করে আমার কলেজের যা যা ছিল, আমি একটু লেটে গিয়েছি, কলেজে চলে গেলাম। এখন কলেজে যে গেলাম আমার মন কিছুতেই বসছে না। বারবার শুধু মনে হচ্ছিল, হায় হায়, আমার দিদি এগুলো কী করছিল, কী করছিল। হ্যাঁ, সেও আমারই মতো এই যন্ত্রণায় জ্বলছিল, যে মোবাইল দেখে দেখে, মোবাইলে ওসব দেখে দেখে নিজের কাজ নিজেই সারছিল। আমাকে বললেই তো পারতো, আমি ওকে অনেক সুখ দিতাম, অনেক মজা দিতাম। যাকগে, সেসব গেল। যাওয়ার পরে দিদি যে 5টার সময়ই বাসায় চলে আসলো। আসার পরে আমি তো তার আগেই চলে এসেছি। এসে আমি গা গোসল ধোয়ার পর খাইনি। না খাইয়ে আমি আমার ঘরে ছিলাম। তো দিদি এসে আমাকে ডাকলো। ডাকার পর আমি নেমে আসলাম। নেমে এসে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। তো দিদিকে প্রতিদিনই আমি দুধ দিই। হ্যাঁ, অথবা দিদি অনেক খেটে আসে, দিদিকে আমি শরবত দেই। তো দুধ দিলাম। দুধের মধ্যে আমি স্লিপিং পিল মিশিয়ে দেই, যেটাকে ঘুমের ট্যাবলেট বলে। দিয়ে দিদি তো ঘুম কাকে বলে সুন্দর করে ঘুমিয়ে গেছে। আমি কি করলাম, চুপ 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 করে রাতে উঠে এসলাম। দেখি কি আমার দিদি হাত পা ছড়িয়ে দিয়ে ঘুমাচ্ছে। আমি আস্তে আস্তে দিদির ওখানে গেলাম। যাওয়ার পরে আস্তে আস্তে জামাটা উপরের দিকে উঠাইলাম। উঠায় জোড়া টুপি দুইটা বাহির করলাম। কইরা দেখি জোড়া টুপি এতই সুন্দর। হ্যাঁ, তো আমি কি করলাম, কোনো দিকে না তাকিয়ে সুন্দর করে মজা করে খাওয়া শুরু করে দিলাম। হ্যাঁ, তো দিদি লড়ে চড়ে উঠলো। আমি ভয়ে সেখান থেকে বের হয়ে আমার ঘরে চলে গেলাম। এদিকে বাছাধন তো দাঁড়িয়েই আছে। বাছাধনকে বললাম, দাঁড়া বাছাধন, অত তাড়াহুড়া যদি করতে যাই ধরা পড়ে যাব, পরে আর কিছুই হবে না। একটু রয়ে শয়ে খা, তাতে করে পেট ভরে খেতে পারবি। তো বাছাধন কি আর থামে? তো বাছাধনকে আমি আমার নিজের মতো করেই ঠান্ডা করলাম, শান্ত করলাম। করার পরে পরের দিন বন্ধের দিন ছিল। তো দিদি ঘুম থেকে উঠে নাস্তা করলো। আমিও সুন্দর করে শরবত বানিয়ে এনে দিলাম। তো দিদি শরবতটা খেলো, কিন্তু আমি দিদির ওই শরবতের মধ্যে ডাবল ডোজ নয়, একদম চতুর্থ ডোজ মারলাম।
হ্যাঁ, যাতে দিদি সারাদিন আর উঠতে না পারে। তো আমিও দিদিকে সেই চতুর্থ ডোজ দিয়ে দিদি যখন গভীর ঘুমে আচ্ছন্ন, আমি চুপচুপ করে দিদির কাছে গেলাম। যাওয়ার পরে আমি আগে যে নিচের ঘরেরটা খুলি। নিচের ঘরে খুলে দেখলাম যে নিচের ঘরটা কত সুন্দর। তারপরে নিচের ঘরে আমার মাথাটা ঢুকিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ খাই। খেতে আমার খুবই ভালো লেগেছিল। তো দেখলাম কি দিদি লড়াচড়া দিল, আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি চুপ করে গেলাম, যে কিছুক্ষণ খিপটি মেরে বসে থাকলাম। তারপরে দেখলাম না, সে গভীর ঘুমে আচ্ছন্ন। আমি বললাম না, সে ঘুমাচ্ছে, তাহলে হবে, চান্স একটা নেওয়া যায়। সুন্দর করে আবার উপরের ঘরেরগুলো চাল কাপড় যাই ছিল আমি সব কিছু খুলি। খোলার পর আমি অনেক প্রায় 1.5 ঘন্টা দিদিকে ম্যাসাজ করলাম। তারপরে হচ্ছে দিদির ওখানে মেশিন সেট করলাম, করে মেশিন স্টার্ট করে অনেক মজা করে করলাম, খেললাম, কিন্তু দিদি কিছুই বলতে পারলো না। রাত 10:30টার দিকে হচ্ছে দিদির ঘুম ভাঙলো। ভাঙার পরে দেখলাম না, দিদির মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। আমি তো খুব ভয় পেয়েছিলাম যে দিদি নাকি কিছু বুঝতে পারে। তো যাক, সেদিন গেল। পরের দিন দিদি হচ্ছে যে অফিসে স্বাভাবিকভাবে গেল। যাওয়ার পর আবার আসছে। আমি সেই সন্ধ্যার সময় আবারও দিদির গ্লাসের মধ্যে, দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিলাম। তারপর দিদি সুন্দর করে সেটাকে খেয়ে আবারও গভীর ঘুমে আচ্ছন্ন। তারপরে রাত্রে যে সূর্যা, একদম কোনো কথা নাই। হ্যাঁ, আমিও মজা করে আমার বাঁচা কাজ করতে থাকি। বাঁচা কাজ করতে আমার দিদি দেখলাম লড়ে চড়ে হঠাৎ করে চোখ খুলে বসলো। আমি একদম দিদির মুখোমুখি। দিদি আমাকে বললো, এই তুই এটা কি করছিস? আমি কোনো কথা না বলে বললাম যে দিদি বাস আর 1 মিনিট। আমাকে কষিয়ে একটা থাপ্পড় দিল দিদি। দেওয়ার পরে আমি চুপচাপ করে নিজের পোটলা হাতে পল্টিয়ে আমি সেখান থেকে চলে যাই আমার রুমে। যাওয়ার পর এখন বাছাধন তো আর থামছে না। বাছাধন তো একদম বলছে আমাকে শান্ত করো, শান্ত করে। পরে মোবাইলে ওইসব দেখে আমি বাছাধনকে শান্ত করে নিই। নেওয়ার পরে পরের দিন ভয়ে নামি না। পরে আমি হচ্ছে যে প্রতিদিন তো আমার দিদির সঙ্গে আমি নাস্তা করি, কিন্তু সে পরের দিন আমাকে নাস্তা না করেই সে তার অফিসে চলে গেছে। নাস্তা ওই অবস্থায় ছিল। আমার দরজায় শুধু একটু ফুচি মেরে বলল, এই নাস্তা রাখা আছে, তুই খেয়ে নিস। দিদি আমার সঙ্গে আর কথাবার্তা বলে না। তো সেদিন হচ্ছে আমি টেবিলে নামলাম, নামা দেখি যে আমার দিদি খেয়ে নিয়েছে, আমাকে রেখে এসে চলে গেছে। তারপরে আমি আর খাবার খাইনি। মনের মধ্যে খুবই অনুতপ্ততা হচ্ছে যে আমি এইটা কি করে ফেললাম দিদির সঙ্গে। এটা করা আমার মোটেও ঠিক হয়নি। ঠিক আছে, আমি হচ্ছে আর কখনো এই ধরনের কাজ করব না। দিদি আমার উপরে মনক্ষুণ্ণ হয়ে গেছে, দিদি আমার সাথে কথা বলছে না। ভিতরে আমি অনেক কষ্ট পাচ্ছিলাম, কিন্তু কি করব। তো যাক, দিদি এসেছে। আসার পরে আমার সাথে কথা বলছেন না। দেখছি টেবিলে সমস্ত খাবার ওইভাবে ছিল, আমি খাবারও খাইনি। তো এভাবেই আমাদের দুজনের সাথে কথাবার্তা না বলে 1 সপ্তাহ চলে গেল। তো 1 সপ্তাহ যাওয়ার পরে আমি নিজে থেকেই দিদির কাছে যাই। বললাম, দিদি তুমি যে আমার সাথে কথা বলছো না, আমি এমন কি বড় অন্যায় করে ফেলেছি বলো? তোমাকে আমার খুবই ভালো লাগে, তুমি দেখতেই এত সুন্দর। কথা বলতেই দিদি আমাকে বলল, তুই আর এই ধরনের একটা কথাও বলবি না, নোংরা কথাবার্তা, খবরদার। লোকে জানলে কি বলবে বল। দিদি আমাকে এই কথা বলার পর আমি দিদিকে বললাম, লোকে কি তুমি ঢোল পিটিয়ে বলতে যাবে বলো? মজা কি শুধু আমি পেয়েছি, তুমি মজা পাওনি? হ্যাঁ, তুমি আমাকে দেখলে অত ঢং করো কেন বলো তো? তুমিও তো মোবাইল দেখে ওইসব করো। এই কথা বলতেই দিদি আমরা চুপচাপ করে সেখান থেকে চলে যায়। তো দিদি তো সবসময় ঢোলাঢালি কাপড় চোপড় পরতো। তো তখন থেকে দেখি কি, দিদি খুব টাইট ফিটিং কাপড় পরে আর নিজেকে আমার সামনে খুব সুন্দর করে প্রদর্শন করে, কিন্তু কাছে যেতে দেয় না। তো আমিও নিজে থেকে একটু ঘেঁষে কাছে যাই। কাছে যেয়ে বলি, দিদি কি দিবা আজকে রাত্রে কি হবে দিদি? ও দিদি আমাকে বলে, দেখ তুই কিন্তু খুবই বাড়াবাড়ি করছিস। বাস, তেমন কোনো কথাবার্তার উত্তর দেয় না, এভাবেই বলতে থাকি। কিন্তু আমিও হাল ছাড়বো না। দিদির ইচ্ছে যদি নাই থাকতো, দিদি কেন অত টাইট জামা কাপড় পরে আমার সামনে ঘোরাঘুরি করবে আর তার ওই টুপিগুলোকে আমার সামনে দেখাবে? চোরা টুপিগুলোকে দেখতে যে এত সুন্দর, দেখলেই যার নয় তারই খেতে মন চাবে। তো যাক, একসাথে বসে টিভি দেখি, একসাথে বসে নাটক দেখি। যখনই ওই মুহূর্তের সিনগুলো আসে তখন আমি পাগল হয়ে যাই।
তো আমরা বসে বসে ইংলিশ সিনেমা দেখছিলাম, দেখতেই হঠাৎ করেই ওই সিন চলে আসলো। আসার পর দিদি বসেছিল ওখানে, আমি আর নিজেকে ঠিক না রাখতে পেরে দিদিকে ওখানে জড়িয়ে ধরলাম, ধরে বললাম, দিদি আমার বাচ্চা তো খুব চাইছে, দিদি আমাকে দাও না দিদি। আমার দিদি বললো, চুপ কর, আমাকে আরেকটু সময় দে, ভাবতে দে আমাকে। তখন আমি আমার দিদিকে বললাম, অত ভাবা লাগবে না। জোর করে ধরে দিদিকে আমি অনেক অনেক আদর করলাম। প্রথমে সেই জোড়া টুপির মধ্যেই ঝাঁপিয়ে পড়লাম, কারণ ওটাই তো আমাকে পাগল করেছে। হ্যাঁ, তারপরে আমি বাছা কাজ করলাম। আসলে এত যে মজা লাগতো, এত উঁচা ছিল, লম্বা ছিল মানুষটা, সত্যি খুবই দারুণ খেতে। তো যাক, দিদিকে জোর করে এটা করাতে দিদি আরও মন খারাপ করে, বললো, দেখ আমরা আপন ভাই বোন, আমরা এটা কি করে করতে পারি, তুই যেটা করছিস সেটা অন্যায়। আমি বললাম, দেখো আমি তোমাকে সারা জীবনের মতো পেতে চাই, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি। এই কথা বলতে দিদি চুপচাপ করে সেই সোফার উপর থেকে উঠে যায়। আমরা সেদিন টিভি দেখতে দেখতে সোফার উপরেই করেছিলাম। তো দিদি আবারও বোবা হয়ে গেল, বললো, আমাকে ভাবার জন্য আর একটু সময় দে, দেখ তুই আমাকে এভাবে আর জ্বালাস না, এটা কিন্তু মোটেও ঠিক নয়, আমিও তো ছেড়ে দেওয়ার মতো পাত্র নই। যাক, পরের দিন থেকে এই 15 দিন পরে আবারও আমরা একসঙ্গে টেবিলে বসে নাস্তা করা শুরু করলাম। আমি নাস্তা করার সময় একটু করে চুষে নিতাম, তারপরে নাস্তা করতাম, এছাড়া আমার মোটেও পেট ভরতো না। তো দিদি খুবই বিরক্ত হচ্ছিল আমার উপর। আমি বললাম, না আমি তোমাকে চাই, সারা জীবনের জন্য চাই, প্লিজ তুমি এরকম করো না। এই বলে 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 1 সপ্তাহ বলে বলে দেখলাম যে দিদি আমাকে পাত্তাই দিচ্ছে না। পরে আমি দিদির কাছে যাব, দিদি আমাকে কিছুতেই আসতে দিচ্ছে না। তারপরে আবারও ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিলাম, দিয়ে সারা রাত খুব মস্তি করলাম দিদির সঙ্গে আমি। হ্যাঁ, কিন্তু দিদি টের পেয়ে যায়, ওই যে আমি ঘুমের ওষুধ দিয়ে এটা খেয়েছে যে মরার মতো পড়ে পড়ে ঘুমায়, এটা দিদি টের পেয়ে গেছে। জন্য আমার দেওয়া দুধ খায়নি। তো দিদি রাতে চোখ খুলে ফেলছে, বলছে, কর, খুব মজা করে কর, খুবই মজা লাগছে। তো এভাবেই আমাদের সম্পর্কটা কন্টিনিউ হতে থাকে। তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।